অর্থনীতি বাঁচাইতে হলে দেশ চালাইতে হলে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করা লাগবে। এই পরিস্থিতি কিন্তু সামনে তৈরি হতে পারে। সস্তা রেটরিক কিংবা বক্তব্য রাজনীতির মাঠে আমরা অনেকে দিচ্ছি, ওটা ভিন্ন বিষয়। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই গত এক বছরে আমরা অভ্যুত্থানের স্টেক হোল্ডাররা, গণ অভ্যুত্থানের দাবিদাররা আমরা যা করলাম সেইটাও আওয়ামী লীগকে কামব্যাক করার একটা রাস্তা তৈরি করে দিয়েছে। যেই এখানে আলোচিত যেটা আমরা স্টেট ডিপার্টমেন্টের আপনার বরাতে আমরা জানলাম, এখানকে এই গভর্নমেন্ট পতনে কত মিলিয়ন যেন এখানে নাকি ফান্ড দেওয়া হয়েছে অখ্যাত 2-4টা সংগঠনকে। তো আমি গতকালকে একটা টেলিভিশনে বলছিলাম, আমার কাছে দুটো দেশের আপনার থেকে আপনার সেই সময় তারা আমাকে ফাইন্যান্স করার জন্য আলোচনা করেছিল যে মানে একটা চূড়ান্ত এন্টি গভর্নমেন্ট মুভ করার জন্য আমাদের কী ধরনের সাপোর্ট, কী ধরনের ফাইন্যান্স। কোন দুটো দেশ আমি এটা নাম বলতে চাই না, কিন্তু আমি পরিষ্কার সত্যিকার অর্থেই যে গণ অভ্যুত্থানের পরে আমাদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা ইস্টাবলিশমেন্ট আমরা বলি, ধরেন সরাসরি রাজনীতি করে না, কালচারাল, ব্যবসায়ী, বিভিন্ন কমিউনিটির, তাদের একটা প্রত্যাশা ছিল হাসিনা একটা মুসিবত ছিল, গেছে ভালো, এখন দেশে ভালো কিছু হবে। বাট এক বছরে যখন তারা দেখলো যে আগে হাসিনার লোকেরা মিডিয়া চালাইছে, এই অভ্যুত্থানের পরে এখন 2-3 দলের লোকেরা মিডিয়া দখল করছে, ব্যবসায়ী কমিউনিটির লোকদের কাছে চাঁদাবাজি করছে, মব সৃষ্টি করে মানুষের কাছে পয়সা নিচ্ছে, এবং বিভিন্ন মানুষকে আওয়ামী লীগ যেটা করতো ট্যাগিং করে আপনার হয়রানি করতো, হেনস্থা করতো, সমস্ত পুরনো কালচার আবার এখানে মানে পুনরায় চালু হয়েছে। তখন মানুষ বলছে তাহলে আর কী পরিবর্তন হলো? তাহলে তো এখন এরা এই এক বছরে এই পরিস্থিতি তৈরি করতেছে, হাসিনা 16 বছরে করছিল, তাহলে তো সামনে তো এরা আরও বিপজ্জনক পরিস্থিতির দিকে নেবে। কাজেই শয়তানকে মোকাবিলায় শয়তান রাখা জরুরি। কাজে তাহলে বোধহয় এদের পাশাপাশি আওয়ামী লীগকেও রাজনৈতিক স্পেস রাখতে হবে। এইটা অনেকের আন্ডারস্ট্যান্ডিং, যেই কারণে এই আলোচনাটা তুলছে। এই যে কিছুদিন আগে BIGD ব্র্যাকের একটা যে জরিপে দেখালো আওয়ামী লীগের সমর্থন 7%, দ্যাট মিনস এটা একটা ন্যারেটিভ আস্তে আস্তে দাঁড় করানো, এস্টাবলিশ করে যে আওয়ামী লীগের তাহলে পরবর্তী ফাইনাল নির্বাচনে আগে দেখাবে 10-15% জনমত আছে, এইটা বাদ দিয়ে তুমি কেমনে নির্বাচন করবা? তখন বিদেশিরা আমাদের যে এই যে অর্থনীতি যেভাবে ওয়েস্টার্ন বেস অনেকখানি 10 বিলিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্রের 13 বিলিয়ন, ইউরোপীয় ইউনিয়নে, তো তারা বলবে যে আমরা শার্ট প্যান্ট কেনা কমাই দেবো তোমাদের দেশে যদি তোমরা ইনক্লুসিভ রাজনীতি না করো। তখন কিন্তু ডক্টর ইউনূস কিংবা রাজনীতিবিদরা তখন খাইছে, এটা বাস্তব। সো সেই জায়গা থেকে এখন আপনি যেটা বলছেন যে জিও পলিটিক্সের জায়গা থেকে ভারত ছাড়াও এটা ঠিক অন্যান্য প্লেয়াররাও মনে করছে যে হাসিনা যেই ন্যারেটিভ দাঁড় করায় দিয়েছিল সেই ন্যারেটিভ তো অনেকখানি সত্য, যে ইন দ্য অ্যাবসেন্স অফ আওয়ামী লীগ এখানে এক্সট্রিমিজম রাইজ হবে, হ্যাঁ, ইসলামিস্টরা ক্ষমতা দখল করবে। এখন এইটা ভাই, আমরা তো সবাই মুসলমান, কাজে এখন আমি গণ অধিকার পরিষদ করি দেখা আমি ইসলামপন্থী দল না, এটা তো আপনি আমার বলতে পারেন না। ইসলামপন্থী দল, অন ইসলামিক দল, এইভাবে তো বলা যায় না। তো এখন বাংলাদেশের জিও পলিটিক্সটা মাথায় রেখে আপনাকে দলীয় কর্মকাণ্ড, ফিলোসফি ঠিক করতে হয়। সেই জায়গা থেকে এখানে ইসলামিস্ট দলগুলোর কিছু ভূমিকা, কর্মকাণ্ড, এইটাও বিশেষ করে শেখ হাসিনার কে মানে ইজি করার একটা রাস্তা তৈরি করে দিয়েছে। কারণ আমরা তো ওই রকমের সচেতন না, আমরা নিজের ধান্দার জন্য, স্বার্থের জন্য এমন বক্তব্য মাঠে ছুড়ে দেই, এমন কর্মকাণ্ড ছাড়ি, আমরা এটা চিন্তা করি না এইটার পারিপার্শ্বিক ইফেক্টটা কী হতে পারে। আর কলকাতার এবং এই দিল্লিতে যে অফিস করার কথাটা বলছেন, আমি একটা আমার বাস্তব অভিজ্ঞতা, যেটা 2018 সালে তো আমরা কোটা সংস্কার আন্দোলনটা করেছিলাম, এবং সত্যিকার অর্থে আমাদের সেটা সরকার পতনের আন্দোলন ছিল না। আমি বলবো এইবারও আমরা যতক্ষণ আন্দোলন করেছি শুরুর দিকে সরকার পতন আন্দোলন ছিল না। যখন আমরা দেখলাম এইভাবে গুলি করে নির্বিচারে মানুষ মারতেছে এবং তারা মেরেই আসলে কার্যত ক্ষমতাকে চিরস্থায়ী করতে চায় যাতে ভবিষ্যতে কোনো রাজনৈতিক আন্দোলনও না গড়ে ওঠে, তখন আমরা রাজনৈতিক দলসমূহের সাথে আলাপ আলোচনা করে একটা গণ আন্দোলন হিসেবে এটাকে দাঁড় করানোর চেষ্টা করেছি। 18 সালের কোটা সংস্কার আন্দোলনে আমাদের আলোচনার জন্য সরকার এবং আপনার মিনিস্ট্রি একটা টিম ছিল, লিয়াজু কমিটি। তাদের আলোচনায় জাহাঙ্গীর কবির নানক সাহেব একবার আমাদের সাথে খোলামেলাই বলছিলেন যে এই আপনার 111-এর আগে বিএনপির শেষ পিরিয়ডে আপনার নানক সাহেব এবং আজম সাহেব তারা এই যুবলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলেন। তারা আপনার এইখানে বলছে যে এই বোমা কিভাবে বানায় তো এটা বলতো, এই যে 28শে অক্টোবর এই পল্টনের তাণ্ডব করা, কে বলছে আমরা এগুলো সব তৈরি করে আমরা বর্ডারে থাকতাম, সিম ব্যবহার করতাম, আপনার এই বর্ডারের এই পাশ থেকে সিম দিয়ে যেত, ওই পাশে ঢুকলেই বাংলাদেশি সিম নেটওয়ার্ক পেত না। সো তখন বুঝলাম যে আওয়ামী লীগকে এইভাবে ভারত ট্রেন করে, শুধু মুক্তিযুদ্ধে না, 2011-এর ক্ষেত্রে প্রেক্ষাপট তৈরিতে ইন্ডিয়ান যে কী রোল সেটা নানক ভাইয়ের কাছে শুনেছিলাম। সো এখন এই পরিস্থিতিতে তো সেই আওয়ামী লীগকে আবার তাদের কামব্যাক করানোর জন্য তাদের তো মিশন থাকবেই। সেই ক্ষেত্রে কলকাতা অফিস খোলা, সাদ্দাম ছাত্রলীগের সভাপতি ওখানে বসে ANI
বিভিন্ন চ্যানেলে ইংলিশে বাংলা ইন্টারভিউ দিচ্ছে, সমান তালে অন্যান্য নেতারাও কথা বলছে, এবং মাঝখানে তো তাদের একটা মানবাধিকার বিষয়ক সেমিনার করার কথা ছিল। মূলত বাংলাদেশে যে হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে, মাইনরিটি এখানে থ্রেট আছে, এই সমস্ত বিষয়গুলো ফেব্রিকেটেড করে তুলে ধরা, যেটা ইন্ডিয়া এই পতনের পরপরই তাদের সমস্ত মিডিয়া রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করেছে। সুতরাং সামনের পরিস্থিতিটা আসলে আমাদের অত সহজ না। নির্বাচনের অনেকে বলছে নির্বাচন হয়ে যাবে, নির্বাচন হচ্ছে। এই নির্বাচন আওয়ামী লীগ শুরুর দিকে ইন্ডিয়াও চেয়েছে নির্বাচন হোক, এখন আবার নির্বাচনকে বানচাল করার জন্যও কিন্তু আবার এই মিশন, এই নেক্সাস কাজ করবে। বাপেপা, যে কথাটা উনি বললেন যে আসলে আওয়ামী লীগকে দরকার হতো না, কিন্তু যে পরিস্থিতি 1 বছরে তৈরি হয়েছে, সব কিছু আবার দখল হয়েছে, পাল্টা দখল, সেখানে আপনাদের নাম আছে নিশ্চয়ই, উনি নাম না বললেও আপনি এটা বুঝতে পারেন। এই যে আপনাদের যে অবস্থা, যে আপনাদের কর্মকাণ্ডের জন্য, ইসলামী দলগুলোর কর্মকাণ্ডের জন্য, যে ধরেন যেই তরুণদেরকে ঘিরে মানুষ একটা শুভ্র, একটা সুপ্রভাতের স্বপ্ন দেখেছিল, এই গুটিকে তরুণরা যে ক্ষমতা পেয়ে কি করলো, শেখ হাসিনার পিয়নের আমরা 400 কোটি টাকার গল্প শুনি, শেখ হাসিনা 16 বছর একটানা ক্ষমতায় ডিকটেটর। আমরা তো দেখলাম এই তরুণ উপদেষ্টাদের পিয়ন কয়েক মাসে 400 কোটি টাকার গল্প আমরা দেখতে পেলাম। সালমান এফ রহমানরা আপনার একেবারেই রাজনীতি করছে কয়েক দশক, তারপরে তারা দরবেশ হয়েছেন। আমরা তো দেখলাম এই ছাত্র আন্দোলনের যারা বলা চলে আইকনিক ফিগার প্রমিথিউস, কয়েকদিনের মধ্যে তাদের মধ্যেও দরবেশ তৈরি হয়েছে। সো শুধুমাত্র এখানে বিএনপি জামাতেরও এখানে দায় আছে নিশ্চয়ই। এবং আপনারা দুজনেই বলছেন যে ভারত এবং রয়ের একটা বড় ধরনের প্রভাব এই দেশের রাজনীতিতে, দেশেতে অনেক আছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, শুধু ভারত আর রয়ের রাজনীতি কি এখানে চলে? আইএসআই বলেন, সিআইএ বলেন, মোসাদ বলেন, আর কারোর রাজনীতি নাই এখানে? এটা পৃথিবীর বিভিন্ন দেশেই, বিশেষ করে শক্তিধর রাষ্ট্রগুলোর গোয়েন্দা সংস্থা কাজ করে। অবশ্যই বাংলাদেশে আপনার গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের পাশাপাশি বিভিন্ন সময় সরকার পরিবর্তনে বিদেশি রাষ্ট্রগুলোর অনেক ক্ষেত্রে ভূমিকা আছে। তবে অন্যদের থেকে বাংলাদেশের জিও পলিটিক্সের জায়গা থেকে, ধরেন ইন্ডিয়ার সাথে যাদের অ্যালাইনমেন্ট, সেই জায়গা থেকে ইন্ডিয়াকেই অনেকে সমর্থন করে, বা পলিসিটা ইন্ডিয়ার সাথেই প্রো ইন্ডিয়ান একটা পলিসি নেয়। সেই জায়গা থেকে ইন্ডিয়াকে ওই ব্ল্যাঙ্ক চেকটা সবার দেয়া আছে যে ইন্ডিয়া এখানে যা ইচ্ছে করতে পারবে। এবং এটা বাংলাদেশে আপনি বলছেন যে রাজনীতিতে প্রভাব, গত 16 বছরে বাংলাদেশের এমন কোনো জায়গা নাই, ইনক্লুডিং আর্মির গোয়েন্দা সংস্থা ডিজিএফআই থেকে শুরু করে এনএসআই, ইভেন আমাদের মিডিয়া, আমাদের বিজনেস কমিউনিটি, যেমন বসুন্ধরার এত অভিযোগ, বাংলাদেশে ইন্ডিয়ান সবচেয়ে এখানকার যে যারা পেইড এজেন্ট ছিল তাদের সমস্ত ফাইন্যান্স হয়েছে বসুন্ধরার থ্রুতে। বসুন্ধরার বিরুদ্ধে এত অভিযোগ, এই গভর্নমেন্টও দেখেন বসুন্ধরাকে কিন্তু ওইভাবে কাট করে দাঁড় করাতে পারেনি, তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে, বাট অ্যারেস্ট করতে পারে নাই। মাই টিভির ওই আপনার চেয়ারম্যানকে অ্যারেস্ট করেছে কেন? ওইখানে আমি যতদূর শুনছি 2টা দলের লোকেরা তাদের একটা লোককে ওইখানকার প্রধান পদে বসাতে চেয়েছে, ওই ভদ্রলোক এইটা অ্যাক্সেস দেন নাই। হ্যাঁ, সেই কারণে তারা 2 দল মিলে 1 বছর পরে তারা হত্যা মামলায় ঢুকাই দিছে। যে আমি যেহেতু 18 সালের থেকে 24শে জুলাই পর্যন্ত আমাদের এইজের কিংবা এরকমের তরুণদের মধ্যে আই ওয়াজ ওয়ান অফ দ্য নোন ফেস, এবং এই কোটা সংস্কার আন্দোলন থেকে নিরাপদ সড়ক আন্দোলন, ডাকসুর বিপি হওয়া, পরবর্তীতে একটা দল তৈরি হওয়া, ছোট হোক বড় হোক, একটা দল তো বাংলাদেশে তৈরি করছি এবং একটা ইনফ্লুয়েন্সও তৈরি করছি রাজনীতির মাঠে, আন্দোলনের মাঠে। সেই জায়গা থেকে